আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে আলোচনা করব। আমি ইফফাত জাহান উর্মি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বিষয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীতে তোমাদের সঙ্গে আমার এটি প্রথম ক্লাস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। চলো মূল আলোচনায় যাবার আগে আমরা কিছু ছবি দেখি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মাটির উপরে স্তরে স্তরে কিছু মুদ্রা সাজানো আছে। আবার দেখা যাচ্ছে যে একটি মুদ্রার স্তূপের উপরে ছোট্ট একটি চারা গাছ। দেখে মনে হচ্ছে যেন মাটির উপরে এই মুদ্রাগুলো রোপণ করে একটি ছোট্ট চারা গাছ জন্মেছে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টাকার বান্ডেল, যেটা আমরা সবাই চিনি। এবার চলো আরেকটি ছবি দেখি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সেই একইভাবে স্তরে স্তরে কিছু মুদ্রা সাজানো আছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেই মুদ্রার পরিমাণ বাড়ছে এবং এক সময় সে মুদ্রা দেখা গেল যে থলে ভর্তি করে মুদ্রা হয়ে গেল, অর্থাৎ মুদ্রার পরিমাণ বেড়ে গেল। এবার এই ছবিটি লক্ষ্য করি। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি চারটি কাচের জার। প্রথম জারটিতে দেখা যাচ্ছে একদম তলানিতে ছোট্ট একটি চারা গাছ এবং অল্প একটু পানি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে কেউ একজন সেই চারা গাছটিকে উপরে তোলার জন্য চেষ্টা করছে। এখন কিভাবে করছে? সে উপর থেকে ধাতব মুদ্রা জারটির ভিতরে ঢেলে দিচ্ছে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মুদ্রা ইতোমধ্যে ঢালা হয়ে গিয়েছে জারের মধ্যে এবং সেই সঙ্গে সেই ছোট্ট চারা গাছটি আস্তে উপরে উঠে আসছে, একটু বড়ও হয়েছে, আবার আশপাশে দেখা যাচ্ছে যে আরো 2-3টে চারা গাছ হয়েছে। তৃতীয় জারটিতে আমরা কি দেখতে পাচ্ছি? তৃতীয় জারটিতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট চারা গাছটি জার থেকে বের হয়ে আসছে, বড় সড়ও হয়েছে একটু, আর আশেপাশে অনেকগুলো ছোট ছোট চারা গাছ। মুদ্রার পরিমাণও তৃতীয় জারটিতে অনেকখানি বেড়েছে। সর্বশেষ জারটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি জারটি পরিপূর্ণ হয়ে গিয়েছে মুদ্রায় এবং সেই ছোট্ট চারা গাছটি অনেকটাই বড় হয়ে ডালপালা গজিয়েছে এবং সে জারটি থেকে বের হয়ে আসছে। এখন এই ছোট্ট চারা গাছের এই গল্পটিকে যদি আমরা একটা স্বপ্ন হিসেবে ভাবি যে ছোট্ট চারা গাছটি একটি ছোট্ট একটা স্বপ্ন, যেটা আগে জারের ভিতরে ছিল, অর্থাৎ মনের ভিতরে ছিল স্বপ্নটা। সেটা আস্তে আস্তে আমরা মুদ্রার ব্যবহারের মাধ্যমে অথবা বীজ ব্যবহার, মুদ্রাকে এখানে বীজ হিসেবে ব্যবহার করা হয়েছে, বীজ, সার এবং বীজের মাধ্যমে আমরা সেই ছোট্ট স্বপ্নটাকে আস্তে আস্তে কিভাবে বাস্তবে রূপ দিচ্ছি। মানে সেই ছোট্ট চারা গাছটি আস্তে আস্তে জার থেকে বেরিয়ে ডালপালা গুজিয়েছে, বেশ বড়সড় আকার ধারণ করেছে, অর্থাৎ স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়েছে। এখন তোমরা এই ছবিগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় কি হবে। এখানে প্রত্যেকটি ছবিতে দেখা যাচ্ছে কি? এখানে প্রতিটি ছবিতে দেখা যাচ্ছে যে স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মুদ্রা বা টাকা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ। আজকের আলোচনার বিষয় আমাদের মূলধন। এই মূলধন নিয়ে আলোচনা করার পূর্বে চলো আমরা দেখি এই মূলধন নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অর্থনীতিবিদ চ্যাপম্যানের মতে
যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনের সহায়তা করে তাই মূলধন। আবার অধ্যাপক জে.এস. মিলের মতে মূলধন হলো ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদান। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ মূলধনকে নিয়ে নানাভাবে আলোচনা করেছেন। মূলধনের যথার্থ সংজ্ঞা সম্পর্কে যে বিভ্রান্তি দেখা দেয় তা নিরসনের জন্য ব্রিটিশ অর্থনীতিবিদ আলেকজান্ডার কেয়ার্নক্রস মূলধনের 3টি রূপ উল্লেখ করেন। সেই 3টি রূপ কি কি? এক হচ্ছে বস্তুগত মূলধন, যেমন উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। 2 হচ্ছে অর্থকরী মূলধন, যেমন ব্যবসা বাণিজ্যে নিয়োজিত অর্থ। আমরা ব্যবসা বাণিজ্যে যে ধরনের অর্থ আমরা নিয়োগ করে থাকি। আবার তৃতীয়ত হচ্ছে ঋণ মূলধন, যেমন শেয়ার, বন্ড ইত্যাদি। তাহলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদদের আলোচনার প্রেক্ষিতে মূলধন সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আসি, চলো তাহলে মূলধনকে আমরা সামগ্রিকভাবে মূলধন নিয়ে কি বলতে পারি। মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। অর্থাৎ মূলধন মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হবে এবং উৎপাদিত হয়েই এখানে তার কাজ শেষ হয়ে যাবে না, সে আবার নতুন কিছু উৎপাদনে সে ব্যবহৃত হবে। তখনই বলা হবে ওই উৎপাদিত পণ্যটাকেই বলা হবে মূলধন। তাহলে আমরা এখন চলো দেখি যে মূলধনের বৈশিষ্ট্য কি। মূলধনের বৈশিষ্ট্য: মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। আবার মূলধন উৎপাদনশীল। তৃতীয়ত, মূলধন অতীত শ্রমের ফল। চতুর্থত, মূলধন সঞ্চয়ের ফল। উৎপাদন খরচ বিদ্যমান মূলধনের এবং এটি একটি গতিশীল বিষয়। এখন মূলধনের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটি নিয়ে যদি আমরা কথা বলি, যে উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন। এখানে কিভাবে উৎপাদিত উপাদান? যে মূলধন উৎপাদনের কোনো মৌলিক উপাদান না, বা এটি প্রকৃতির দানও না। এটা মানুষ সবসময় কি মানুষের নিজস্ব শ্রমের মাধ্যমে মানুষ উৎপাদন করে থাকে। আবার উৎপাদন করার পরে সেটা আবার পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করে থাকে। কাজেই আমরা বলতে পারি যে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। আবার যেহেতু মূলধন উৎপাদনশীল, দ্বিতীয় বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি মূলধন উৎপাদনশীল, অর্থাৎ মূলধনকে আমরা কিন্তু আবার অন্য কিছু উৎপাদনের কাজে আমরা ব্যবহার করতে পারছি, নতুন কিছু উৎপাদনে আমরা ব্যবহার করতে পারছি। যে জিনিসকে আমরা নতুন কিছু তৈরিতে, নতুন কিছু উদ্ভাবনে ব্যবহার করতে পারবো তাকে আমরা বলতে পারি যে উৎপাদনশীল। আবার তৃতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মূলধন অতীত শ্রমের ফল। আমরা এর আগে মূলধনের সংজ্ঞাই আমরা দেখেছি যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ মূলধনকে আগে উৎপাদন করতে হবে। অতীতে শ্রম বিনিয়োগ করে, শ্রমের মাধ্যমে যে জিনিসটি উৎপাদিত হবে সেটাই আমরা পরবর্তীতে বিনিয়োগ করে উৎপাদন কাজে ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যে মূলধন হচ্ছে অতীত শ্রমের ফল। চতুর্থ বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন সঞ্চয়ের ফল। সঞ্চয়ের ফল, হ্যাঁ, আমরা বর্তমানে যা উৎপাদন করি তা যদি পুরোটাই ভোগ করে ফেলি তাহলে কিন্তু সেটাকে আমি আবার পুনরুৎপাদনে ব্যবহার করতে পারবো না। আমাকে পুরোটা ভোগ না করে কিছু অংশ সঞ্চয় করতে হবে। সেই সঞ্চয়টাই আমি কিন্তু পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করতে পারবো। কাজেই মূলধন হচ্ছে সঞ্চয়ের ফল।
তারপর আমরা দেখতে পাচ্ছি উৎপাদন খরচ বিদ্যমান, মূলধনের একটি বৈশিষ্ট্য। যেমন মানুষ তার শ্রমের দ্বারা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেহেতু মূলধন সৃষ্টি করে, কাজেই বলা যায় যে মূলধনের একটা উৎপাদন খরচ লাগবে। আবার আরেকটি কথা হচ্ছে এখানে যে মূলধন একটি গতিশীল বিষয়। কিভাবে গতিশীল? যে উৎপাদনের অন্যান্য উপাদান অপেক্ষা মূলধন তুলনামূলকভাবে গতিশীল। কেন? কারণ মূলধন বিভিন্ন খাতে ব্যবহার করা যায়, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে মূলধনকে স্থানান্তর করা যায়। মূলধন এক উৎপাদন থেকে আরেক উৎপাদনে ব্যবহার করা যায়, অর্থাৎ মূলধন কখনোই স্থির থাকে না, মূলধনকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। কাজেই বলা যায় যে মূলধন একটি গতিশীল বিষয়। এখন আসি আমরা মূলধনের প্রকারভেদ। স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে দুই ভাগে ভাগ করা যায়। এক, স্থায়ী মূলধন। দুই, চলতি মূলধন। এছাড়াও মূলধনকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন মালিকানার ভিত্তিতে মূলধনকে ভাগ করা যায়, ব্যবহারের ভিত্তিতে ভাগ করা যায়, ভোগের ভিত্তিতে ভাগ করা যায়। আমরা আজকের আলোচনায় আমরা স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে যে দুই ভাগে ভাগ করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? স্থায়ী মূলধন এবং চলতি মূলধন। এখন আমরা কিছু ছবি লক্ষ্য করি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লাইওভারের ছবি। এই দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যমুনা ব্রিজের ছবি। আবার তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে কিছু পোশাক শ্রমিক পোশাক কারখানায় কাজ করছে এবং এখানে নানা অনেক রকম যন্ত্রপাতি দেওয়া আছে ওদের কাজের জন্য। চতুর্থ ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ উঁচু উঁচু দালান কোঠা। এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? এই ছবিগুলো দেখে মনে হচ্ছে এগুলো প্রতিটা জিনিসই আমাদের নানামুখী উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে। ফ্লাইওভার আমাদের বিভিন্ন ধরনের উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে, যাতায়াতের কাজে ব্যবহার হচ্ছে। আমরা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য এই ফ্লাইওভার ব্যবহার করে থাকি। যাতায়াত কাজে, পরিবহন কাজে ব্যবহারের মাধ্যমে আমরা দেশের অর্থনীতিকে সচল রাখি। তারপর দ্বিতীয় ছবিটিতে যে দেখা যাচ্ছে যমুনা সেতুর ছবি। এই যমুনা নদীর এপার ওপারের অর্থনৈতিক কার্যক্রমের সংযোগ স্থাপনকারী সেতু কিন্তু এই যমুনা সেতু। তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে কিছু পোশাক শ্রমিক বেশ যন্ত্রপাতি, অনেক ধরনের যন্ত্রপাতির মাধ্যমে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। চতুর্থ ছবিটিও ঠিক একই রকম, বিভিন্ন ধরনের দালান কোঠার ছবি দেখা যাচ্ছে। এবং এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? যে এগুলা এক ধরনের মূলধন, এবং এই মূলধনগুলোকে আমরা প্রতিনিয়ত পরিবর্তন করতে পারি। এই ফ্লাইওভারটা আজকে যেরকম আছে সেটাকে আমি কালকে আবার পরিবর্তন করতে পারবো? বা এই যমুনা সেতু সেটাকে আজকে যেরকম আছে কালকে কি আবার পরিবর্তন করে অন্যরকম করে সেতু তৈরি করতে পারবো? পারবো না। কাজেই দেখা যাচ্ছে যে এই মূলধনগুলা সহজে পরিবর্তন করা যায় না। তাহলে আমরা কি বুঝতে পারছি এই ছবিগুলো থেকে? এই ছবিগুলো থেকে আমরা বুঝতে পারছি কোন ধরনের মূলধন দেখানো হয়েছে। হ্যাঁ, তোমরা কি বলতে পারবে যে এখানে কোন ধরনের মূলধন দেখানো হয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। এখানে আমরা স্থায়ী মূলধনের কথাই বলছি। তাহলে আমরা স্থায়ী মূলধন বলতে কি বুঝি? যেই ধরনের মূলধন দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় তাকে স্থায়ী মূলধন বলে। স্থায়ী মূলধন সহজে পরিবর্তন
হয় না বা করতে হয় না। এখন আসি আমরা স্থায়ী মূলধনের কিছু উদাহরণ লক্ষ্য করি। স্থায়ী মূলধনের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, যেমন শিল্প ভবন, ভারী যন্ত্রপাতি, উন্নত সড়ক ও রেলপথ, বিমানবন্দর, সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু ব্রিজ ইত্যাদি। অর্থাৎ এই ব্রিজগুলো বা এই ধরনের মূলধনগুলোর কোনো পরিবর্তন করা প্রয়োজন হয় না রাতারাতি। এখন তাহলে আমরা এই ছবিগুলো দেখে আমরা স্থায়ী মূলধনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। 1, দীর্ঘকালীন উৎস হতে এই মূলধন সংগৃহীত হয়। অর্থাৎ এই স্থায়ী মূলধনের সংস্থানের জন্য অল্প কিছুদিনের জমানো অর্থ অথবা সঞ্চয় দিয়ে সম্ভব হয় না, দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এই মূলধনের যোগান দিতে। দ্বিতীয়ত, ক্ষয়ক্ষতিজনিত কারণে একটি নির্দিষ্ট সময়ের পর এই মূলধন পুনর্স্থাপন করা প্রয়োজন। বারবার প্রতিদিন প্রতি মাসে হয়তো পরিবর্তন করতে হয় না, কিন্তু মাঝে মাঝে ব্যবহারের কারণে এগুলো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তখন একে হয় আমরা মেরামত করি অথবা পুনর্স্থাপন করি। তৃতীয়ত, বারবার ব্যবহার করা যায় স্থায়ী মূলধন। চতুর্থত, উৎপাদন শুরুর পূর্বেই এর প্রয়োজন হয় এবং এরূপ মূলধন প্রতিষ্ঠানের আকার আয়তনের উপর নির্ভর করে। প্রতিষ্ঠান যত বড় হবে স্থায়ী মূলধনের পরিমাণ তত বেশি হবে, প্রতিষ্ঠান যত ছোট হবে স্থায়ী মূলধনের পরিমাণও তত কম হবে। আমরা আরো কিছু ছবি লক্ষ্য করি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বীজের মতো দেখা যাচ্ছে, বিভিন্ন রকম বীজ। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু বীজ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ধান। এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? এগুলো এক ধরনের মূলধন। তোমরা কি বলতে পারবে এটা কোন ধরনের মূলধন? হ্যাঁ, এটি হলো চলতি মূলধন। এখন চলো আমরা দেখি চলতি মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি। চলতি মূলধনের বৈশিষ্ট্য হলো এটি ক্ষণস্থায়ী, দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় এই মূলধন ব্যয়িত হয়, এটি একবার ব্যবহার করলে এর রূপ পরিবর্তিত হয়ে যায় এবং স্বল্পমেয়াদী উৎস হতে চলতি মূলধন সংগ্রহীত হয়। আমরা বীজ দেখতে পেলাম ছবিগুলোতে, তাহলে বীজ তো দীর্ঘ সময় ধরে বীজকে সংরক্ষণ করা যায় না, এটি ক্ষণস্থায়ী। আবার দেখা যাচ্ছে যে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার পর এই মূলধনটা শেষ হয়ে যায়, এটি একবার ব্যবহার করলে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। বীজ, ধান যদি একবার রোপণ করে ফেলি, সেই বীজ আবার তুলে নিশ্চয়ই আমি আবার নতুন করে অন্য সময় আবার ধান রোপণ করতে ব্যবহার করতে পারবো না। এতক্ষণে আলোচনায় আমরা দেখলাম যে স্থায়ী মূলধন এবং চলতি মূলধন কি, স্থায়ী এবং চলতি মূলধনের বৈশিষ্ট্যগুলা কি। তো এখন আমাদের এই আলোচনার পর কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। একটি নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে। শফিক সাহেব 20 লক্ষ টাকা খরচ করে একটি পোশাক কারখানা স্থাপন করেন। সেখানে তিনি 5 লক্ষ টাকার যন্ত্রাংশ স্থাপন করেন এবং 2 লক্ষ টাকার সুতা ক্রয় সহ তিনি আরো 3 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করেন। একটি উদ্দীপক দেওয়া আছে। ক, তোমাদের কাছে প্রশ্ন জানতে চাওয়া হবে হয়তো এইভাবে, মূলধন কি? তো আমরা এতক্ষণে আলোচনা আমরা নিশ্চয়ই জেনেছি যে মূলধন কি। মূলধন হলো উৎপাদনের
উৎপাদিত উপাদান যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। আবার খ নাম্বার অংশে দেখা যাচ্ছে যে দেখাও যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এটা আমরা আলোচনা করেছি যে মূলধন একবার উৎপাদন করে যা আয় হয় তা আমরা যদি পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করি অথবা পুনরুৎপাদনের কাজে ব্যবহার করি তাহলে তাকে আমরা বলতে পারবো যে সেই সম্পদটাই হলো মূলধন। অর্থাৎ যে সম্পদ একবার উৎপাদন কাজে ব্যবহার হওয়ার পর সেই উৎপাদিত পণ্যটাকে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা যাচ্ছে তখনই আমরা তাকে বলবো মূলধন। এবার গ অংশে আমরা কি প্রশ্ন হতে পারে আমরা একটু দেখি চলো। শফিক সাহেবের কারখানায় স্থায়ী মূলধনের পরিমাণ ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে যে শফিক সাহেবের কারখানায় স্থায়ী মূলধনের পরিমাণ কোনগুলো বা স্থায়ী মূলধনগুলো কোনগুলো আর চলতি মূলধনগুলো কোনগুলো। আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এতক্ষণে আলোচনা যে স্থায়ী মূলধন হচ্ছে যে মূলধন সহজে পরিবর্তন করা যায় না, আর চলতি মূলধন হচ্ছে যে মূলধন একবার ব্যবহার করে আর ব্যবহার করা যায় না, অর্থাৎ এটি ক্ষণস্থায়ী। তাহলে এই উদ্দীপক হতে আমরা কি দেখতে পাচ্ছি? স্থায়ী মূলধন কোনটা হতে পারে? যেমন তিনি পোশাক কারখানা স্থাপন করেছেন কত লক্ষ টাকা দিয়ে? 20 লক্ষ টাকা। আবার সেখানে তিনি 5 লক্ষ টাকার যন্ত্রাংশ স্থাপন করেন। তাহলে এই উদ্দীপকে কি দেখতে পাচ্ছি আমরা? স্থায়ী মূলধন কোনগুলো? এক, পোশাক কারখানাটি, আর আরেকটি কি? যন্ত্রাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার স্থায়ী মূলধনের পরিমাণ কত? 20 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা। তাহলে মোট 25 লক্ষ টাকা হলো শফিক সাহেবের স্থায়ী মূলধনের পরিমাণ। এখন আসি আমরা চলতি মূলধনের পরিমাণ কি? চলতি মূলধনের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার কারখানার জন্য 2 লক্ষ টাকার সুতা ক্রয় করেন এবং 3 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করেন, অন্যান্য কাঁচামাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুতা একবার ব্যবহার করলেই যেখানে শেষ হয়ে যাচ্ছে, একে আর আমরা ওই সুতাটা দিয়ে আর আমরা দ্বিতীয়বার অন্য কোনো কাজে সুতা হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে সুতা একটা চলতি মূলধন, একবার ব্যবহার করা যাচ্ছে। আবার কাঁচামালগুলো দেখা যাচ্ছে যে অনেক কাঁচামাল আছে আমরা একবার ব্যবহার করে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে তার চলতি মূলধনের পরিমাণ কত? 2 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকা তার চলতি মূলধনের পরিমাণ। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এই আলোচনার মাঝখান থেকে হয়তো এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং আশা করি তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। এখন চলো আমরা একটি দলীয় কাজ করি। স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্যগুলো কি কি? তোমাদের নিশ্চয়ই এতক্ষণে এই কাজটি সম্পন্ন হয়েছে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এরপর আবার আমরা মূলধনের দ্বিতীয় ক্লাস নিয়ে আবার তোমাদের মাঝে আসব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।